এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শেখরদা, কি ব্যাপার, তোমরা কিছু বলবে? মুহূর্তে কি বলবো কিছু বুঝতে পারছি না স্যার। মানে জীবনে ভাবিনি আপনাকে এইখানে এইভাবে এই অবস্থায় দেখবো। শেখরদা, আমরা তোমার ভরসা দেওয়ার জন্য এসেছি। আমরা আছি তো। আমি প্রতিজ্ঞা করছি যে করেই হোক তোমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করব, যেমন করেই হোক। ডালির কুউদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না। ডালির কোনো কুউদ্দেশ্য আছে এটা স্বয়ং ভগবান এসে আমার সামনে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না। তোমাকে কিন্তু কেউ আর এই অন্ধকার থেকে বার করতে পারবে না শেখরদা। ডালি, আপনি এসব কি বলছেন? কি একদম ঠিক বলছি রক্তিম বাবু। আপনি নিজে কোনোদিনও এই সম্পর্কটা মেনে নিয়েছেন? এই বিয়েটা তো একটা নাটক, তাই না? কিন্তু তাও মাঝে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে, আর সেটারও ইতি টেনে দিলাম। আমার কাছে আজ সেটাও শেষ। আজকের পর আমাদের মাঝে আর কোনো রকম বন্ধুত্বের সম্পর্কও থাকবে না। কি বলুন তো, আমি না সত্যিই ভেবেছিলাম যে এবার হয়তো সবটা ঠিক হয়ে যাবে, সবটা একদম আগের মতো হয়ে যাবে, কিন্তু না, হয়নি। আর এখন আমি নিশ্চিত ভাবে জানি আমাদের মাঝের এই কাটা তার কোনোদিনও সরবে না, কোনোদিনও না, এই জন্মে তো নয়। আচ্ছা সৌরভ, এই যে আমরা কাজটা করলাম এর জন্য তো ম্যাডাম আমাদের কিছু দিলেন না, মানে টাকা পয়সা। এটা তো ঠিক হজম হলো না। টাকা এক মিনিট। अरे बस बख्शिश का नाम लिया और बख्शिश देने वाली हाजिर। হ্যালো ম্যাডাম, বলছিলাম যে এদিকে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। একটা কথা একটু আপনাকে মনে করিয়ে দেওয়ার ছিল। মানে এই যে কাজগুলো আমরা করলাম তার জন্য তো আমাদের কিছু একটু পাওনা হয়, তা সেইটা তো মানে এখানে কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে। আপনি যেমন যেমন বলেছিলেন। টাকা পেয়ে যাবে অনেকের, টাকা নিয়ে একদম চিন্তা করতে হবে না। তুমি খালি মাথায় রাখবে শেখর মুখার্জি যাতে কিছুতেই লয়ার না পায়। আর একটা কথা, থানায় যাতে শেখরের খাতির যত্নের ব্যবস্থা করা হয় সেই দিকেও খেয়াল রেখো। টাকা যখন পেয়ে যাবো ম্যাডাম, তখন আপনি একদম চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, রাখি। কি বললেন? উনি বললেন, এক মিনিট দাদা একটু শুনবেন। দাদা বলছিলাম যে এই যে খামটা না রাখুন, এটা আপনার জন্য। এটাতে ওই একটু আছে, বুঝেছেন তো? একটা ছোট্ট কাজ করে দিতে হবে। এই যে নতুন অতিথি এসেছে না, হ্যাঁ থানায়, হ্যাঁ শেখর মুখার্জি, তাকে না একটু বিশেষভাবে যত্ন আত্তি করতে হবে। কিচ্ছু চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। বলছেন? তবে একটা কথা, ওই লোকটা কিন্তু হার্টের একটু অসুখ আছে, বুঝেছেন তো? বেশি চাপ দেবে না, তাহলে পট করে মরে যেতে পারে আমার জামাইবাবু তো। কিচ্ছু চিন্তা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, আসুন তাহলে, টাটা। একটা কথা জানেন, আপনার আর সৌরভের মধ্যে না কোনো পার্থক্য নেই, কোনো ফারাক নেই। আপনারা দুজনেই এক, নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না আপনারা। ডালি, কিন্তু আমি তো আপনার কথা না ভাবেননি। আপনি আমার বা আমাদের কারোর কথা ভাবেন। ভাবলে আমার ভালো বাবাকে এই পরিস্থিতির মুখে পড়তে হতো না, আমার ভালো বাবাকে এইভাবে অপমানিত হতে হতো না। আসলে কি বলুন তো, আমি না বুঝতে পেরেছি, আমি যেভাবে প্রত্যেকটা পদক্ষেপে আপনার পাশে দাঁড়িয়েছি, আপনি কোনোদিনও সেটা ভেবেই দেখেননি, কোনোদিনও আমার পাশে দাঁড়াননি। তাই রক্তিম বাবু, আজকের পর থেকে আমি আপনার আর আমার মাঝে একটা অদৃশ্য প্রাচীর তুলে দিলাম। ডালি, আর যতদিন না আমি আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারছি, ততদিন এই প্রাচীর ভাঙবে না কিছুতেই।
এই যে স্যার পেয়ে গেছি। ব্যাংকের শর্ত অনুযায়ী নোটিশে উল্লেখ করা আছে যে ওনার বাড়ি বাজেয়াপ্ত করা হবে। মা, ও মা, মা, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? জল খাবে? না, জল খাবো না, আমাকে এক্ষুনি শেখরের কাছে নিয়ে চল। আমি শেখরের কাছে যাবো। ম্যাম, আমাকে ওর কাছে যেতে হবে। বুঝতে পারছি না, ওর শরীর ভালো নেই, ওর ঠিক নেই, ও বাবা ভালো নেই। শোনো মা, সবার শরীর ঠিক আছে, তোমার শরীরটা ঠিক নেই। বুঝতে পারছি তোর বাবার শরীরটা ঠিক নেই জুম, ও ভালো নেই। ওকে এইভাবে রেখে দিলে ও শোকে দুঃখে ওকে আমরা বাঁচাতে পারবো না। কিছু একটা করতে হবে ওকে। ও সঞ্চিতা, ও শোনো না, একবার নিয়ে চলো না আমাকে, একবার নিয়ে চলো। বৌদি, শোনো আমার কথা, শোনো, সব ঠিক হয়ে যাবে সব। তুমি শুধু একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও। ঠিক হবে না সঞ্চিতা, তুমি বুঝতে পারছো না, কিচ্ছু ঠিক হবে না। আমাদের সব চলে যাচ্ছে এক এক করে আমাদের বাড়ি। হ্যাঁ জুম, মা শোন না, মা বলছে আমাদের মাথার উপর ছাদটা চলে যাবে না তো? হ্যাঁ, বাড়িটা চলে যাবে না তো? আমরা কোথায় যাবো তাহলে? পথে বসে যাবো নাকি আমাদের? বল না বৌদি, কিচ্ছু হবে না। তুমি আমার কথা শোনো, একটু প্লিজ শান্ত হও। তুমি যদি এরকম করো তোমার খুব শরীর খারাপ করবে। এত কিছুর মধ্যে আমরা সামলাতে পারবো না বৌদি। আমি নিজে সামলাতে পারছি না সঞ্জিতা। আমি কি করবো বলো তো? আমি কোথায় আশ্রয় পাবো? আমরা যদি মাথার উপর ছাদটা চলে যাই, আমরা কোথায় যাবো বলো না? আমি অবাক হয়ে যাচ্ছি, ব্যাংক এই করে টাকার জন্য আমাদের বাড়িটা বাজেয়াপ্ত করে নেবে। এই বাড়িটার ভ্যালুয়েশন তো কোটি কোটি টাকা। বলছি যে একবার ঋষভকে বলবি? হ্যাঁ, একবার ঋষভকে বলে দেখ না, যদি একটু টাকা জোগাড় হয়, বাড়িটা যদি কোনোভাবে বাঁচানো যায়। মা, এখন যদি আমি ঋষভের থেকে টাকা চাই তাহলে কি ওটা ভিক্ষে চাওয়া হলো না বলো? আর তুমি হয়তো জানো না মা, ঋষভের বিজনেসে সেরকম কোনো শেয়ার নেই, সবকিছু রক্তিম দেববর্মন আর মালবিকা দেববর্মনেরই। আমি যদি টাকা চাই ঋষভের থেকে, ঋষভ হয়তো দিয়েও দেবে মা, কিন্তু দেবে কোত্থেকে? সে তো রক্তিম দেববর্মনের সামনেই হাত পাতবে। তুমি যদি বলো আমি দিতেই পারি ঋষভকে, বলবো না। যাদের জন্য আমাদের এত বড় ক্ষতি হয়েছে তাদের কাছে আমরা কিছুতেই ভিক্ষে চাইব না। শোন, মাথা দিবি রইল কিন্তু। হ্যাঁ, কোনোভাবে ওই রক্তিম দেববর্মন, ডালি, মালবিকা, ঋষভ ওদের কারোর কাছে হাত পাতবি না। আমরা কোনো সিচুয়েশনে ওদের কাছে মাথা নিচু করবো না। মাথা নিচু করবো না আমরা। তুমি আমাকে ঋষভের কাছ থেকে টাকা চাইতে বললেও আমি চাইতাম না মা, কারণ এই বাড়িটা তো শেষ অবধি আমারই হতে চলেছে। এই ভাইদা, বৌদি কোথায় রে? হ্যাঁ, আচ্ছা মনে আছে তো কাল শেখরবাবু মানে শ্বশুরমশাইয়ের হিয়ারিং? আচ্ছা আজকে তো কোর্ট বন্ধ, তুই আর বৌদি কোনো লয়ারের ব্যবস্থা করতে পেরেছিস? সেই ব্যবস্থাই করতে যাচ্ছি ঋষভ। বলছি যে আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। থাক, অনেক উপকার করেছেন। না মানে সত্যি, এই কদিনে আপনি আমার অনেক উপকার করেছেন, তার ঋণই এখনো শোধ করা হয়নি। যাকে আমি চাই না আপনি ভবিষ্যতে আমাকে আর কোনো রকম সাহায্য করুন। এবার যা যা করার আমি একাই করব। বড় দাদা বাবু, হিরুদা কি হয়েছে? আস্তে আস্তে কি হয়েছে? আস্তে আস্তে হাঁপাচ্ছেন কেন? আর সামাল দিতে পারছি না, ওদের বলে বলে হাঁপিয়ে গেছি। রিপোর্টাররা কিছুতেই কথা শুনছে না, ওদের ভেতরে ঢুকতে দিচ্ছি না বলে ওরা বাইরে ঝামেলা করছে। তাহলে সিকিউরিটিকে ডাকুন, ওদের চলে যেতে বলুন, সিম্পল। না দাদা, রিপোর্টারদের ভেতরে আসতে দিতে হবে আমাদের, তা না হলে ওরা শুধু শুধু এটাই বলবে যে পুরো বিষয়টার সঙ্গে আমাদের দেববর্মন ফ্যামিলি ইনভলভড। তাছাড়া দাদা,
একটা বাইরের মেয়ের জন্য আমি বুঝতে পারছি না আপনারা সবাই কেন না করছেন। আচ্ছা, একটা নির্দোষ মানুষকে বাঁচাতে তার পাশে দাঁড়াতে আপনারা না করে দিচ্ছেন। শুধু আমি কেন, এই শহরের কোনো উকিলই এই কেস নিতে রাজি হবে না। কারণ আপনি যাকে নির্দোষ বলছেন সমস্ত প্রমাণ তাকেই দোষী সাব্যস্ত করছে। আপনার ভালো বাবাকে কেউ বাঁচাতে পারবে না। বিজ্জু ভাইয়া, তুমি তো জানো, বলো এই প্রমাণগুলো সত্যি নয়। আচ্ছা, তুমি কেন আমাকে সাহায্য করছো না? কেন আমাকে সত্যিটা সবার সামনে তুলে ধরতে সাহায্য করছো না? ও বিজ্জু ভাইয়া, আমার পথ দেখাও না, কিছু একটা করো, নাহলে একটা নির্দোষ মানুষকে না শাস্তি পেতে হবে, আর আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। প্লিজ। ডালি, ডালি, এক সেকেন্ড। ডালি, আমার কথা শোন। ডালি, আমি জানি তুমি ভাবছো আমি মালবিকা ম্যামের দলে, তাই তো? কিন্তু বিশ্বাস করো, আমি একদমই নই তা। আজকে স্যারের জন্য আমি এই চাকরি পেয়েছি। আমি জীবনে চাকরি পেতাম না স্যার না থাকলে। আমি কিন্তু বিশ্বাস করি না স্যার চোর। আচ্ছা, বলছি যে স্যারকে বার করার কোনো ব্যবস্থা করতে পারলে? আমি বুঝতে পারছি না কি করব। বাবু, 2 টাকা দাও না, সকাল থেকে কিছু খাইনি কো। এবার সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। ডালি সৌরভের সাথে এখানে কি করছেন? ডালি, হাল ছেড়ো না। দেখো, স্যারকে নির্দোষ প্রমাণ করতেই হবে, আর সেটা যদি কেউ পারে একমাত্র তুমি। তোমার দ্বারাই সম্ভব। আমি হেল্প করবো তোমাকে, উকিল খুঁজতে আমি হেল্প করবো। লাভ নেই সৌরভ, এই শহরের কোনো উকিল ভালো বাবার কেসটা নেবে না, আমি জানি। আলবাত নেবে, আমার কাছে একটা উকিল আছে, আমি তোমাকে নিয়ে যাবো, চলো। দরকার নেই, তুমি আমার ঠিকানা দাও, আমি চলে যেতে পারবো। ডালি, আমার হাতে সময় নষ্ট করার মতো, বাইকে গেলে তাড়াতাড়ি যাবো। এসো এসো, বসো বসো, এই নাও হেলমেটটা পরো, বসো বসো, এসো। আপনি নিজে কোনোদিনও এই সম্পর্কটা মেনে নিয়েছেন? এই বিয়েটা তো একটা নাটক, তাই না? কিন্তু তাও মাঝে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল, আর সেটারও ইতি টেনে দিলাম আমি। আমার কাছে আজ সেটাও শেষ। আজকের পর আমাদের মাঝে আর কোনো রকম বন্ধুত্বের সম্পর্কও থাকবে না। আজকের পর থেকে আমি আপনার আর আমার মাঝে একটা অদৃশ্য প্রাচীর তুলে দিলাম। আর যতদিন না আমি আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারছি, ততদিন এই প্রাচীর ভাঙবে না। রক্তিম, হ্যাঁ, আমি ডেটা চেক করছিলাম, শেয়ার মার্কেটের অবস্থা কিন্তু বেশ খারাপ, মেজরলি ফল করেছে। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের কোম্পানির লোকসান কিন্তু বেড়ে যাবে। তোমার কি কিছু হয়েছে রক্তিম? না মানে ঘোষ, ডালি আমার থেকে সাহায্য নিচ্ছে না, অথচ ওই সৌরভের থেকে সাহায্য নিচ্ছে। জানি না, সামহাও আমার মুখটাই দেখতে চাইছেন না উনি। না না রক্তিম, তুমি কিন্তু ডালিকে ভুল বুঝছো। দেখো, মেয়েটা দিশেহারা হয়ে পড়েছে। সকালে আমাকে ফোন করেছিল যে আজকে অফিসে আসতে পারবে না। ওর ভালো বাবাকে বাঁচানোর জন্য ও একেবারে জান প্রাণ উজাড় করে দিচ্ছে। তোমার কি মনে হয় রক্তিম যে শেখর মুখার্জি এই কাজটা করতে পারেন? ভালো বাবা,
তোমার? ঠোঁট থেকে রক্ত পড়ছে, কালশিটে পড়ে গেছে। তোমার এই অবস্থা হলো কি করে? পুলিশ তোমার গায়ে হাত তুলেছে? কি হলো, চুপ করেছো কেন? বলো। না না, এটা ওনারা করতে পারেন, এটা অনৈতিক। আমি এক্ষুনি কথা বলছি। অফিসার! ডালিমা, ওনারা কেউ আমার গায়ে হাত তোলেননি। তাহলে কে তোমার গায়ে হাত তুলেছে ভালোভাবে বলো। অফিসার কোথায় আছেন আপনি? ওনার গায়ে কে হাত তুলেছে? আগে ওনাকে জিজ্ঞেস করুন উনি কার গায়ে হাত তুলেছেন। দেখে তো শান্তশিষ্ট ভদ্রলোক বলে মনে হয়েছিল। ও বাবা, কয়েক ঘন্টা কাটতে না কাটতে দেখছি অন্য রূপ। শেখর বাবু শুধু যে চুরি করতে পারেন তাই নয়, মস্তানিটাও জানেন। ভালো বাবা, উনি এসব কি বলছে? কি করেছো তুমি? আমি কোনো দোষ করিনি অফিসার। ওই দুজন আমার মেয়েকে নিয়ে, আমার ডালিকে নিয়ে খারাপ কথা বলছিল, তাই আমি ওদের গায়ে হাত তুলেছি। আর একটা কথা খুব পরিষ্কার করে জেনে রাখুন, আমার মেয়ের নামে যদি কেউ কিছু বলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। এটা থানা, এখানে এরকম অনেক লোক আসে। আপনার মতো মানুষের এখানে থাকার কথাও নয়, তবু চুরির দায়ে ভুল করে এখানে চলে এসেছেন। আর কত কিছু আপনাকে সহ্য করতে হবে তা কে জানে। ভুলে যাবেন না অফিসার, আপনি একজন পাবলিক সার্ভেন্ট। জনগণের সেবায় অপরাধীদের ধরা আপনার কাজ। আর তাছাড়া যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ আপনি কাউকে চোর বা ক্রিমিনাল বলতে পারেন না। এখন আপনার কাছে আমায় শিখতে হবে আমি কাকে কি বলবো না বলবো। 100 বার শেখাবো, সেই অধিকার আমার আছে। আচ্ছা, অধিকার আছে? হ্যাঁ, অধিকার আছে। অধিকার আছে। অফিসার, ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না, ওকে ক্ষমা করে দিন। নিজেকে সামলান অফিসার প্লিজ। তোকে আমার মাথার দিব্যি, তুই আর একটা কথাও বলবি না। হ্যাঁ ম্যাম, ডালি এখন শেখর মুখার্জির সাথে দেখা করতে এসছে। না না, উকিল পাইনি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে আপডেট দিতে থাকবো। ডালিমা, এটা এখন আমাকে নিয়ে ভাবার সময় নয় রে। কালকে আমাদের বাড়িটা নিলাম হয়ে যাবে। তোর ভালো মা, পিমনি, ওরা সবাই ভেঙে পড়বে, জানিস তো? জানি, ওদেরকে সামলে রাখিস প্লিজ। আরে তোমরা কেউ আমার কথা কেন শুনছো না? আমি বলছি তো সেখানে কিছু একটা হয়েছে, বড় কোনো বিপদ, আমাকে যেতে দাও না। কিচ্ছু হয়নি, তুমি এই শরীর নিয়ে কোথাও যেতে পারবে না, এক পাও যেতে পারবে না। তুমি বসো। আরে বসো বসো বসো। আরে আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি যাচ্ছি থানায়, আমি দাদার খবর নিচ্ছি, আমি তোমাকে সবটা জানাবো। তুমি এখানে বসো। আমি বসবো না। তোমরা কেন বুঝতে পারছো না আমার কথা? যদি কেউ যায় তাহলে আমি যাব। আমার কাউকে যেতে হবে না, আমার কাউকে লাগবে না, আমি একা যাবো। আপনি সুস্থ হয়ে উঠলে আমি আপনাকে নিয়ে যাব, কথা দিচ্ছি। তুমি এখানে কেন এসছো? আমাদের দুরবস্থা দেখে মজা নিতে এসছো না? এক্ষুনি তোমার এই দাদা, বৌদি, দিদি ওদেরকে ফোন করে জানাবে যে শেখর মুখার্জির পরিবার কতটা ভিখারির মতো জীবন কাটাচ্ছে। তুমি জানো আজকে আমাদের এই যে অবস্থা, সেটার জন্য কে দায়ী? শুধু তোমার দাদা। ওই ডালি আমাদের সবটা শেষ করে দিল। দেখুন, আপনি ভুল ভাবছেন। আমরা সকলে একটা সিচুয়েশন, একটা পরিস্থিতির শিকার। প্লিজ আমাদের উপর একটু ভরসা রাখুন। আই এম শিওর ভাইদা, বৌদি কোনো একটা সলিউশনের কথা ভাবছে, কিছু একটা ডেফিনেটলি করবে। হ্যাঁ, করবে তো। এত বছর ধরে দেখেছো তো ডালি কিরকম ব্যবস্থা করছে আমাদের সর্বনাশ করার। সেম ব্যবস্থা করবে। ফার্স্টে আমার ছেলেকে কেড়ে নিল, তারপর আমার স্বামীকে এখন ঘোরাতে পাঠিয়েছে, তারপর আমাদের মাথার উপর থেকে চারটাও চলে যাবে সব। এই মেয়েটা না আমাদেরকে সত্যি শেষ করে দেবে। যতদিন ওর এই অপয়ার নজর আমাদের পরিবারের উপর থেকে যাবে, আমাদের কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু ঠিক হবে না। তুমি দেখে নিও। ঋষভ, আজকে প্লিজ কিছু বলো না। দেখো, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে যে মা ডালির বিষয় বলছে, কিন্তু মায়ের শরীরটা তো তুমি বুঝতে পারছো ভালো নয়। আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। হ্যাঁ, মানে আপনার তো সব ইচ্ছে, সব আশা পূরণ হয়েছে। আমার ভালো বাবার থেকে আমার ভালো বাবার কোম্পানিটাই কেড়ে নিয়েছেন। আর দেখুন, এখন তো আমাদের বাড়িটাও চলে গেল। আপনি মনে করছেন আপনি সব দিক থেকে জিতে গেছেন, তাই না?
এদিকে তাকান। আমি আপনাকে কথা দিচ্ছি, সে সত্যিটা জিতবে। আমি প্রতিজ্ঞা করছি, আমার ভালো বাবাকে ধ্বংস করার আপনার এই ইচ্ছে আমি কিছুতেই পূরণ হতে দেব না, কিছুতেই না। ডালি, আমিও চাই আপনি আপনার ভালো বাবার সত্যিটা সবার সামনে নিয়ে আসুন। এইভাবে আঘাতে আঘাতে ডালিকে জেরবার করতে আমার যে কি ভালো লাগছে, কিন্তু মাথায় রাখতে হবে লড়াইটা এখনো বাকি। ঝুম, লাস্ট স্টেপটা খুব সাবধানে নিতে হবে। তাতে আপনি এত চাপ নিচ্ছেন কেন? বাবা, কালকেই তো বাবির কোর্টে হিয়ারিং, আর তারপর বাড়ি নিলামে উঠবে। এক্স্যাক্টলি, তাই দুটো দিক খুব সাবধানে সামলাতে হবে। দুটো দিক সামলাতে হবে মানে? দুটো দিক একসাথে কি করে সামলাবো? হ্যাঁ, সামলাতে হবে। তুমি আর ঋষভ যাবে বাড়ি নিলামে, আর আমি থাকবো কোর্টে। সে ঠিক আছে, কিন্তু আমার শর্তটা মনে আছে তো? মনে আছে। তোমার নামে বাড়িটা লিখে দিতে হবে, তাই তো? পেয়ে যাবে। আমার লোকজন ওখানে থাকবে, তারা বাড়িটা কিনে নেবে। ব্যাস, তাহলে আর চিন্তা করছেন না। ডালির কফিনের শেষ পেরেকটা আমরা কালকেই পুঁতে দেব, আর এমন ভাবে পুঁতবো ডালি পালানোর কোনো পথ পাবে না। বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে। বৌদি, শরীর খারাপ লাগছে তোমার? হ্যাঁ, না, মাথাটা একটু। যেটা আমাদের সব চলে গেল না, এই বাড়ির সাথে জড়িয়ে থাকা রণস্মৃতি কিছু থাকলো না। সাবধান মা। আরে কি করছেন বলুন তো? সামনে দাঁড়িয়ে আছেন, নিলামে না বসলে সামনে দাঁড়িয়ে থাকবে না। শুনুন তো। তুমি দেখলে সঞ্চিত, নিজেদের বাড়িতে কিরকম অবাঞ্ছিত হয়ে গেছে। আমরা কিভাবে বলতে কথা বলতে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। নমস্তে ম্যাডাম। আমার লোকজন ওখানে থাকবে, তারা বাড়িটা কিনে নেবে। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে। খেলা ঘর বাঁধতে লেগেছি কত রাত, তাই তো জেগেছি। বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি।
অর্ডার অর্ডার। ওর রুমে একজন উকিল কেন? অভিযুক্তের পক্ষে কি কোনো উকিল আসেননি? ইওর অনার, আমার ভালো বাবার হয়ে কেউ কেস লড়তে রাজিই হয়নি। কারণ ইওর অনার, এই কেসটা একদম জলের মতো পরিষ্কার। আমার মক্কেলের কোম্পানি থেকে অভিযুক্ত শেখর মুখার্জি টাকা চুরি করেছে এবং তার যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। তাই কোনো উকিল এই কেসটা লড়ে হারতে রাজি হননি ইওর অনার। না ইওর অনার, এটা সত্যি নয়। আমার ভালো বাবার হয়ে কেউ কেস লড়তে রাজি হয়নি, তার কারণ দেববর্মন পরিবারের ক্ষমতা, আধিপত্য। তাই কেউ ওনাদের বিরুদ্ধে যেতেই চায় না। বড় বোকা বোকা অভিযোগ তুলছেন উনি ইওর অনার। ক্ষমতা এবং অবস্থান এই দুটো মানুষ নিজের দমে অর্জন করে। আর এখানে সবাই জানে দেববর্মন পরিবার কোনো অন্যায় বা ভুল কাজ দিয়ে নয়, পরিশ্রম দিয়ে সাফল্য চূড়ায় পৌঁছেছে। টাকার জোরে কেউ যদি নিজের ক্ষমতার দুর্ব্যবহার করে ঠিকটাকে ভুল আর ভুলটাকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে, তাহলে সেটাকে অন্যায় বলা হয়। আমি আদালতের সময় নষ্ট করতে চাই না, তাই বলছি আপনি নির্দ্বিধায় অভিযুক্তের শাস্তি ঘোষণা করে দিন। অভিযুক্ত অপরাধী কিনা সেটা কোর্ট বুঝবে। আপনি আপনার প্রমাণ পেশ করুন। অবশ্যই অবশ্যই মাইলার, আমি মহামান্য আদালতের কাছে শেখর মুখার্জিকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তো মিস্টার মুখার্জি, আপনি তো দেববর্মন ফার্মাসিউটিক্যালসের সবচেয়ে বড় রাইভাল O3 ফার্মাসিউটিক্যালসের মালিক ছিলেন। তা ভাগ্যের ফেরে হলেন দেববর্মন ফার্মাসিউটিক্যালসের সামান্য একজন এমপ্লয়ি। তো এই যে চূড়ান্ত অধঃপতন, এর কারণটা যদি আপনি মহামান্য আদালতের কাছে জানান। কারণ আমি আমার কোম্পানি মালবিকা দেববর্মনকে হ্যান্ড ওভার করে দিয়েছি। ইওর অনার, আপনি নিজের কানে শুনলেন, উনি স্ব ইচ্ছায় দেববর্মন ফ্যামিলিকে নিজের কোম্পানি হ্যান্ড ওভার করেছিলেন। কিন্তু রাইভাল হলেও মালবিকা এবং রক্তিম দেববর্মন ওনাকে চাকরিতে রেখেছিলেন ইওর অনার। কিন্তু আপনি মিস্টার মুখার্জি এই উপকারের কি প্রতিদান দিলেন? যে থালায় খেলেন সেই থালায় থুতু ফেললেন। শেষ অবধি আপনি কিনা চুরি করলেন মিস্টার মুখার্জি। এটা মিথ্যে। আমার ভালো বাবা চুরি করতে পারে না। আজ এই মুখার্জি বাড়ি নিলাম হবে। এই বাড়ি কিনতে যারা ইচ্ছুক তারা একে একে বিডিং করতে পারেন। বিডিং শুরু হবে 1.5 কোটি টাকা থেকে। 1.5 কোটি 1, 1.5 কোটি 2, 2 কোটি, 2 কোটি, 2 কোটি 1, 2 কোটি 2, 2 কোটি 30 লাখ, 2 কোটি 30 লাখ, 2 কোটি 30 লাখ 1, 2 কোটি 30 লাখ 2, 2.5 কোটি, 2.5 কোটি। সঞ্চিতা, বৌদি, আমাদের সুখ, দুঃখ, আনন্দ, যন্ত্রণা, সব স্মৃতি সবটা বিক্রি হয়ে যাচ্ছে। দেখো, এরা না এই বাড়িটার ইট কাঠ পাথর সবকিছুর দাম দিচ্ছে, কিন্তু দেখো এই প্রত্যেকটা ইট পাথর সবকিছুর ফাঁকে ফাঁকে আমার রণস্মৃতি আছে। আমাদের কত স্মৃতি, কত কিছু আছে বলে, এগুলোর কোনো দাম হবে না। না